आशा करी सकलेई भीषण भालो आछेन। अनेक दिन पर एक ब्लग आपलोड होच्छे और ब्लगेर शुरूतेई किछु मौसुमी कारण होच्छे गिये आपनादेर तो आगेई बोलेछि जे आमरा एकटा छोटो मोटो ट्रिपे जाচ্ছি। तो चेष्टा करछि যতটুকু যা আছে ঘরের সমস্তটা শেষ করে তারপর বেরোবো। তো ওই দুটো নিয়ে আমি বসেছি আর দুটো বের করে রাখবো ডোডোর জন্য আর বাকিগুলো ইচ্ছে আছে ওদেরকেই দিয়ে যাব। ব্লগটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে শুক্রবার বিকেল থেকে। আমরা বেরোচ্ছি রাত ওই 9টা নাগাদ। তো ওইদিকে রান্নাবান্নাও বসে দিয়েছি, আমরা রাতে ডিনার করে তারপরেই বেরোবো। সকলেই প্রায় ডিনার করেই বেরোবে। এখানে ডিম আলু সেদ্ধ বসিয়েছি আর আমরা তো আজকে হোল নাইট ট্রাভেল করব, তো যদি রাস্তায় কিছু খিদে পায় তখন দেখা যাবে। এখানে প্যাকিং তখনও অবধি আমার কিছু হয়নি, জামা কাপড়গুলো বের করে রেখেছি। কিছু প্রেস করতে হবে, ওইগুলো প্রেসের জন্য এখানে রেখেছি। এরপর আপনাদের সঙ্গে দেখা হবে একেবারে গোছগাছ করে বেরিয়ে। তারপর এখানে আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি, দাঁড়িয়ে আছি সোসাইটির নিচে, গাড়ির জন্য ওয়েট করছিলাম। আর এখন বাজে রাত 12:30 মতো। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি, ওই 3টে গাড়ি যে দেখতে পেলেন ওই 3টে গাড়ি করেই আমরা বেরিয়েছি। আমরা টোটাল 11 জন বেরিয়েছি। তো খাবার দাবার সেরকম কিছু নয়, জাস্ট সবার মনে হয়েছে একটু চা কফি খাবে, সেটার জন্যই দাঁড়িয়েছিলাম। তারপর আবার বেরিয়ে পড়েছি। এবার সারা রাত্রি আমরা ট্রাভেল করব, ওই ভোর 2:30-3টে নাগাদ আমরা পৌঁছে যাব। এবার চলুন তারপর একবারে কাল সকালে দেখা হচ্ছে। শনিবার সকাল 8টা, ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠেই এরকম পাহাড় দেখতে কার না ভালো লাগে বলুন। স্পেশালি যখন আমি নর্থ বেঙ্গলের মেয়ে, আমি তো ওই সমস্ত দেখে অভ্যস্ত, তো ভীষণ একটা হোমলি ফিল হচ্ছিল। আর এই হচ্ছে আমাদের রিসর্ট, মানে আমরা একটা ভিলা টাইপের নিয়েছি, পুরোটাতে শুধু আমরাই আছি আর কেউ নেই। উপরতলা নিচতলা জুড়ে পুরোটাই আমরা নিয়েছি, যেহেতু আমরা অনেকজন এসেছি। এবার চলুন একটু ভিলাটা ঘুরিয়ে দেখাই। এটা উপরতলায় হচ্ছে একটা লিভিং রুম, নিচেও একটা লিভিং রুম আছে। এটা উপরতলার লিভিং রুম আর আছে দুটো বেডরুম, 3টে বেডরুম আছে, আমরা দুটো নিয়েছি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাতে আমরা আছি আর সাইডে আর একটা আছে, আর নিচে একদম ডাউনস্টেয়ার্স চলে গিয়েছে। এবার আপনাদের নিচেটাও অবশ্যই দেখাবো। তো এই যে সকাল সকাল ঘুম তো তেমন একটা হয়নি, আমরা ওই রাত 2:30-3টে নাগাদ পৌঁছেছি, শুতে শুতে 4টে বেজে গেছে। তারপরে আবার তাড়াহুড়ো করে উঠতে হয়েছে। তো এই যে হচ্ছে নিচটা, নিচ দিয়ে সিঁড়ি দিয়ে নিচে চলে গেলে ওটা ডাইনিং স্পেস, আর ওটা রয়েছে হচ্ছে কিচেন, কুকও রয়েছে। ব্রেকফাস্টটা ওরাই প্রোভাইড করছে। দুপুরের লাঞ্চটা আমরা এখানে করব না বলেছি, কারণ আবার এখানে ফিরে আসতে হবে, তাই লাঞ্চটা আমরা বাইরেই করব। আর নিচে আরও দুটো বেডরুম রয়েছে, ওখানেও আমাদেরই লোকজন রয়েছে। এখানে রেডি হয়ে গেছি স্নান করে ফ্রেশ হয়ে, আর এইটা হচ্ছে আমাদের রুম। এখানে আমরা আছি বলতে আমরা 3টে মেয়ে এখানে ঘুমিয়েছি এসে, ওই আর কি এসে যে যেখানে পেরেছে ওখানে ঘুমিয়ে গেছে। আর এখানে আমি রেডি হয়ে গেছি, নিচে ব্রেকফাস্টও রেডি হয়ে গেছে। এখানে আমি ওয়েট করছিলাম আমার আর দুজন যাদের সঙ্গে আমি ছিলাম এই রুমে, তাদের এখনও হয়নি বলে আমি এখানে ওয়েট করছিলাম। সকলেই রেডি হয়ে গেছে, সকলের ব্রেকফাস্টও অলমোস্ট ডান, আমাদেরও হয়ে গেছে। তো এখানে এই আর কি একটুখানি বসে গল্প করছিলাম। এবার আমরা বেরোবো। এত গল্প করলাম অথচ দেখুন এটাই বলতে ভুলে গেছি যে আমরা গেছিলাম কোথায়। আমরা গেছিলাম উদয়পুর। উদয়পুরকে বলা হয় সিটি অফ স্মার্ট লেকস, অলসো বলা হয় দ্য ভ্যানিস অফ ইন্ডিয়া, আর তার সাথেও বলা হয় উদয়পুরকে দ্য হোয়াইট সিটি। যেমন জয়পুরকে পিঙ্ক সিটি বলে, সেরকম উদয়পুরকে বলা হয় হোয়াইট সিটি। এখানে কিন্তু সমস্ত বাড়িঘর সব কিছু হোয়াইট কালারের। তো আমরা বেরিয়ে পড়েছি, মাঝে ছোটো মোটো একটা ফটো সেশন তো হতেই হয়, সেটাও হয়ে গেছে। এবার বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে উদয়পুর সিটির মাঝ দিয়েই আমরা যাচ্ছি। এবার চলুন যাই। অনেকগুলো প্ল্যান আছে, কোথায় যাব না, এবার কতটা এক্সিকিউট হয় দেখা যাক। ওয়েদার ভীষণ ভালো আপাতত ভালো, কারণ বৃষ্টি নামলেই সেটা খুব খারাপ হয়ে যাবে, তবে মনে হচ্ছে বৃষ্টিটা নামবে। আর এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে ফতেহ সাগর লেকের পাশ দিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা এত অপূর্ব সুন্দর, উদয়পুরে অনেকগুলো লেক আছে, সেই জন্যই দ্য সিটি অফ স্মার্ট লেকস নাম হয়েছে। চলুন যাই। আমরা এবার যাচ্ছি সজ্জনগড় ফোর্টের উদ্দেশ্যে, যেটাকে তার পাশাপাশি বলা হয় দ্য মনসুন প্যালেস। চলুন এবার ওটাতে যাই।
সজ্জনগড় ফোর্ট বা মনসুন প্যালেস যেটাই বলুন না কেন, সেটাই আমরা পৌঁছে গেছি। এই হচ্ছে গেট। আর এখানে কিন্তু এন্ট্রি ফি 174 করে। তো ওখানে টিকিট কেটে নিয়ে তারপর আমরা এবার উপরে উঠছি। মানে ফোর্টটা যেহেতু অনেকটাই উপরে, তো গেটটা অনেকটা নিচে রয়েছে সমতলে, আমরা এবার পাহাড়ে উঠছি। টিকিটটা করে নিয়ে আমরা এবার ওপরের দিকে যাচ্ছি। আর এত অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। ওই যে বললাম, নর্থ বেঙ্গলের মানুষ, আমাদের পাহাড়, নদী, নালার প্রতি একটা আলাদাই ভালোবাসা রয়েছে। আর গুজরাটে তো এইগুলো দেখতে পাওয়া যায় না, মানে নেই বললেই চলে। তো সেই জন্যই এখানে এসে ভীষণ স্যাটিসফাইং লাগছে। এবার চলুন ফোর্টের উদ্দেশ্যে যাই। আশা করছি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগবে। পৌঁছেও গেছি ফোর্টে। আর এখানে এত হাওয়া দিচ্ছিল, ওই যে বললাম আমরা অনেকটা উপরে এসেছি, তো এখানে প্রচণ্ড হাওয়া। আর গাড়িগুলো সব পার্ক করা হয়ে গেছে। আর আমরা হচ্ছে 3টে গাড়িতে 11 জন এসছি। আমরা যে গাড়িটাতে এসছি বেসিক্যালি ওটাতে আমরা 4 জন এসছি। মানে আমরা যারা ম্যারিড, 2টো কাপলকে আমাদের একটা গাড়িতে করে দিয়েছে, আর বাকি ব্যাচেলার্সরা 2টো গাড়ি নিয়েছে। তো এই আর কি। এই হচ্ছে সজ্জনগড় ফোর্ট বা মনসুন প্যালেস। এখান থেকে শহরের ভিউটা অসম্ভব সুন্দর। আর আজকে আমি আর কুচু দুজনেই ম্যাচিং করে পরেছি। ম্যাচিং মানে দুজনেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরেছি। ও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শার্ট পরেছে, আমি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্রক পরেছি। এবার আমরা যাব ফোর্টের ভেতরে, চলুন যাই। আমার মনে হয় যে কোনো জায়গার সৌন্দর্য কিন্তু সেই জায়গার ফোক মিউজিক ছাড়া ভীষণভাবে অসম্পূর্ণ। যেমন আমরা রাজবংশীরা ভাবিয়া গান ছাড়া অসম্পূর্ণ, সেরকমই অনেকটা ব্যাপারটা। ফোর্ট চত্বরে উনি বসেছিলেন, আর আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে ওনার এই অসম্ভব সুন্দর বাদ্যযন্ত্রটি বাজানো শুনলাম। এখন আমরা ফোর্টের ভেতরে ঢুকে গেছি। এই হচ্ছে ফোর্টের গেট, মেইন গেট। আর এখানে বলে দিই, সজ্জনগড় ফোর্ট এই কারণেই, মেওয়ার বংশের রাজা সজ্জনগড়ের নামেই এই ফোর্টের নাম হয় সজ্জনগড় ফোর্ট। এটা নাকি বানানো শুরু হয় 1884-এ আর শেষ হয় 19th সেঞ্চুরিতে। আর এখানকার যে আর্কিটেকচার আছে, সেই আর্কিটেকচার স্টাইলটা হচ্ছে রাজপুত আর্কিটেকচার স্টাইলে করা। এই হচ্ছে ফোর্টের ভেতরটা। ফোর্টের ভেতর দেখার পর আমরা চলে গিয়েছিলাম ফোর্টের পেছন দিকটায়। আর ফোর্টের পেছন দিকটা তো আরোই বেশি সুন্দর আমার মনে হচ্ছিল। কিন্তু এখানে এত বেশি হাওয়া দিচ্ছিল যে দাঁড়িয়ে থাকা মুশকিল হচ্ছিল। তো আমরা ভেবেছিলাম এখানে অনেকগুলো ফটো তুলবো, ওরা অনেকগুলো রিলস বানাবে বলেছিল, কিন্তু এত হাওয়া দিচ্ছে যে বলার মতন নয়, নিচে ফেলে দেবে এরম একটা ব্যাপার। তো ওখানে আমরা বেশিক্ষণ স্টে করিনি, তাও যতটুকু যার ফটো তোলার সেইগুলো তুলে নিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। ওখান থেকে বেরিয়ে আমরা ফোর্টের সামনে আরেকটা জায়গায় বসেছি। আর এখান থেকে দেখুন শহরটা কি অপূর্ব লাগছে দেখতে। ফোর্ট থেকে আমরা বেরিয়ে গেছি। ফোর্ট থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম একটা মিউজিয়ামে। এখানে মহারানা প্রতাপের সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে। তো এই সেই মিউজিয়াম। এখানে আমরা একজন গাইড নিয়ে নিয়েছিলাম, কারণ আমাদের তো হিস্ট্রিক্যাল নলেজ কারোরই খুব একটা বেশি নেই। তো ওনার যেহেতু জানা ছিল মিউজিয়ামের ভেতরে যখন যাচ্ছি কোনটা কি, উনি খুব ভালোভাবে আমাদের এক্সপ্লেন করতে পারবেন বললেই ওনাকে নেওয়া হয়েছে। আর উনি ভীষণ ইন্টারেস্টিং একটা মানুষ ছিলেন। छोटा सा नाम बताओ तुम्हें, अब नाम नहीं पूछा, बता दो। जली को आग कहते हैं, बुझी को राख कहते हैं, और जीरा से बारूद बनता है, उसको जली दिया। साधु जैसी साधना, पंडित जैसा ज्ञान, कर्म योगी उसकी शान, यही है कर्म भाई की पहचान। जिनके पिताजी को सामने करें भगत सिंह महाराजा, 84 दिन का ध्यान हुआ जब इंदिरा गांधी का, और 95 दिन का ध्यान हुआ ग्रंथ। মিউজিয়ামের ভেতরে উনি ভীষণ ভালোভাবে আমাদের সবটা এক্সপ্লেন করেছে। আর মিউজিয়ামের ভেতরে এই মডেলগুলো রাখা ছিল, সেই চিত্তরগড় ফোর্ট, কুম্ভলগড় ফোর্ট, তারপরে চীনের প্রাচীর থেকে ধরে সমস্ত কিছুই এখানে ভীষণ সুন্দরভাবে রাখা ছিল। আমার তো এই জিনিসগুলো দেখতে বরাবরই খুব ভালো লাগে।
আর উনি শুধুমাত্র আমাদের যে খুব ভালোভাবে এক্সপ্লেন করেছেন তা নয়, এক্সপ্লেন করার পাশাপাশি উনি আমাদের ওই টাইমে ফটোগ্রাফারও হয়ে গিয়েছিলেন, মানে উনি নিজে থেকেই হয়েছেন। যেহেতু গ্রুপ ফটো তুলতে গেলে একজন না একজনকে তো গ্রুপের বাইরে যেতেই হয়, কিন্তু ওই সময় উনি ওই দায়িত্বটা নিয়ে নিয়েছিলেন। আর এই মিউজিয়ামের ভেতরে কিন্তু ফোন সম্পূর্ণভাবে অ্যালাউ ছিল, আর সব জায়গাগুলোতে উনি আমাদের খুব সুন্দর করে ছবিগুলো তুলে দিয়েছেন, যার জন্য আমরা সকলেই ওনার কাছে ভীষণভাবে থ্যাঙ্কফুল। মিউজিয়াম থেকে বেরিয়ে আমরা সকলেই চলে গিয়েছিলাম তার থেকেও ওপরে আর একটা স্পটে, যেটার নাম ছিল স্ট্যাচু অফ হলদিঘাট। যিনি আমাদের ওখানে গাইড দেখলেন উনি আমাদের ওখানে নিয়ে গিয়েছিলেন। এখানে সবাই গ্রুপ ছবির জন্য বসেছিল, উনিই তুলে দিয়েছিলেন। আর এই জায়গাটার নাম ছিল স্ট্যাচু অফ হলদিঘাট। তো স্ট্যাচু অফ হলদিঘাট সম্পর্কে উনি এখানেও আমাদের ভীষণ ভালোভাবে এক্সপ্লেন করেছেন। আর পাহাড়ের একটা সবথেকে বড় সৌন্দর্য হলো আপনি যত উপরে উঠবেন তত বেশি সুন্দর লাগবে নিচটা দেখতে, চারিপাশটা দেখতে। তো এখান থেকেও সেরকমই হয়েছে ব্যাপারটা, ওখান থেকেও ভীষণ সুন্দর লাগছিল দেখতে চারিপাশটা বা নিচটা। আর ওই যে বললাম ওয়েদার ভীষণ ভালো ছিল, মানে বৃষ্টিও পড়ছিল না, আবার মেঘলা ছিল, রোদও একটুও ওঠেনি, সেই জন্যে আরও বেশি ভালো লাগছিল। যদিও উদয়পুর মনসুনেই মানুষ যায়, মানে এই সময়টাতেই নাকি উদয়পুর সব থেকে সুন্দর, সেই জন্য আমরাও চুজ করেছিলাম এই সময়টাই। আর এখান থেকে যে ফতেসাগর লেকটা আছে ওটার ভিউটা অসম্ভব ভালো ছিল। এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম, তারপর এখানে সবাই নিজের মতন ছবি তুলছিল, এই যে গ্রুপ আমাদের সবাই নিজের মতন ছবি তুলছিল। আর এখানে যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, খুব আশ্চর্যজনক জিনিস আমি এখানে একটা দেখেছি, কজন দেখেছেন জানি না, আমি এখানেই প্রথম দেখলাম। সেটা হচ্ছে ব্লু কালারের কৃষ্ণচূড়া। আমি এর আগে কখনোই ব্লু কালারের কৃষ্ণচূড়া দেখিনি, এর আগে আমি লাল দেখেছি, হলুদ দেখেছি, অরেঞ্জ দেখেছি, কিন্তু এই যে দেখুন ব্লু কালারের কৃষ্ণচূড়া। তো আমার তো এটা ভীষণ ভালো লেগেছে, যদি পারতাম তাহলে আমি ওখান থেকে একটা নিয়ে আসতাম, কিন্তু সেটা পেলাম না। এখানে আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি, কারণ ভাল লাগছিল, ওখান থেকে আসতে ইচ্ছে করছিল না অ্যাকচুয়ালি। আর ওখানে বসেই আমরা প্ল্যান করছিলাম যে এরপরে আমরা কোথায় যাব। এখানে ছেলেরা সেই অক্ষয় কুমারের হেরাফেরির পোস্টটা দিচ্ছিল, তো ওখানে বসেই আমরা প্ল্যান করছিলাম যে এরপরে আমরা লাঞ্চ করতে কোথায় যাব, কারণ আমরা তো এক একজন এক এক কাস্ট থেকে বিলং করি, এক একজনের টেস্ট এক এক রকম। তো সেই জন্য আমাদের এমন একটা জায়গায় যেতে হতো যে জায়গাটা আমাদের সকলের টেস্ট ম্যাচ করে। তো ওই যে বললাম যিনি গাইড ছিলেন ওনাকেই জিজ্ঞেস করলাম, উনি আমাদের একটা রেস্টুরেন্ট সাজেস্ট করলেন। আর এই যে দেখুন এখানে এটা হচ্ছে যমুনালাল বাজাজের স্ট্যাচু, আমাদের যে বাজাজ স্কুটার কোম্পানি রয়েছে ওনার ফাউন্ডার যমুনালাল বাজাজ। উনি আমাদের সাজেস্ট করেছেন 56 ভোগ। 56 ভোগ নাকি উদয়পুরের সব থেকে ফেমাস রেস্টুরেন্ট বা হোটেল যাই বলুন না কেন। তো ওখানে আমরা খেতে বসে গেছি। এখানে মেনু ডিসাইড হচ্ছিল কে কী খাবে কে কী খাবে না। সবাই ভেজিটেরিয়ান, আমরা 3 জন বাদে সবাই এখানে ভেজিটেরিয়ান, তো আমরাও ওদের সঙ্গে ভেজই খেয়েছি দুপুরবেলা। আর এখানকার খাবার এত ভালো ছিল, যারা নেক্সট ডে উদয়পুর আসবেন তারা কিন্তু অবশ্যই একবার 56 ভোগ ভিজিট করবেন। এরপর আমরা বেরিয়েছি। এখন আমরা কোথায় আছি বলুন তো? এখন আমরা আছি গাড়ি শুদ্ধ লিফটের ভেতর। আমরা যাব সিটি প্যালেস, তো আমরা নিচে পার্কিং পাইনি বলে আমাদের সেই 3 তলায় উঠতে হয়েছে। তো সেই জন্য লিফটের ভেতরে গাড়ি করে একদম উপরে উঠিয়ে দিয়েছে। তো এরম এক্সপিরিয়েন্স আমার এর আগে হয়নি, এটা প্রথম যে গাড়ি শুদ্ধ লিফটের ভেতর ঢুকে গেছে তারপর একেবারে 3 তলায় গিয়ে নামিয়েছে। তো সেই জন্যই আমি ভাবলাম এটা ক্লিপ একটু নিয়ে নিই, কারণ আমার লাইফে এটা প্রথম এক্সপিরিয়েন্স যে আমি গাড়ি শুদ্ধ লিফটের ভেতর ঢুকে গেছি। আমরা মেয়েরা কিন্তু ঘরের থেকে একটা করে এক্সট্রা জামা নিয়ে বেরিয়েছি, কারণ আমরা ঠিকই করেছিলাম যে লাঞ্চের পর আমরা চেঞ্জ করব। তো এবার গাড়িতে শেড লাগিয়ে আমরা এখানেই চেঞ্জ করব, কারণ সারাদিন ধরে এক জামা পরে ছবি উঠতে কারোই ভাল লাগে না। আপনারা মেয়েরা অবশ্যই রিলেট করতে পারছেন, সব ছবিতে একই জামা থাকলে কি অদ্ভুত লাগবে। আর এই যে দেখুন এই জায়গাটার জন্যই কিন্তু উদয়পুরকে দ্য ভ্যানিস অফ ইন্ডিয়া বলা হয়। অমিতাভ বচ্চন আর জিনাত আমানের সেই গানটা মনে পড়ছে, दो लफ्ज़ों की है दिल की कहानी या है मोहब्बत। এই গানটাকে মনে করুন, দেখবেন এই জায়গাটার সঙ্গে অনেকটা সেম লাগছে ব্যাকগ্রাউন্ডটা।
তো আজকের ব্লগটা এইটুকুই, বেশি লম্বা করতে গেলে আবার আপনাদের ইন্টারেস্ট হারিয়ে যাবে। তো উদয়পুর ট্রিপের ডে 1-এর পার্ট 2, মানে এখান থেকে আমরা যাচ্ছি সিটি প্যালেস, গঙ্গোর ঘাট, বাগর কি হাভেলি, ওইগুলো থাকছে আর একটা ব্লগে, নেক্সট ব্লগে, ওই যে বললাম পার্ট 2। তো আশা করছি আপনারা সেটাও অবশ্যই দেখবেন। টিল দেন, বাই বাই। সব জায়গায় ঢুকতে দেয়।